দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, সৈফের ওপর হামলা, গ্রেফতারি হয়নি হামলাকারীর, জানালো মুম্বাই পুলিশ। সকালে ধৃত ব্যক্তির সঙ্গে সৈফের হামলার কোনো যোগ নেই। ধৃত ব্যক্তি কাঠমিস্ত্রি ওয়ারিশ আলী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সৈফের ওপর হামলা, গ্রেফতারি হয়নি হামলাকারী, জানালো মুম্বাই পুলিশ। বুধবার মধ্যরাতে সৈফের বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে পড়ে। মনে হচ্ছে চুরির উদ্দেশ্যে সৈফের বাড়িতে ঢোকে ওই দুষ্কৃতী। সে ঘরে ঢোকার চেষ্টা করলে অভিনেতার ঘুম ভেঙে যায়। তিনি দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির মধ্যেই একাধিকবার সৈফকে আঘাত করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। আজ আবার সৈফের ওপর হামলার, গ্রেফতারি হয়নি হামলাকারীর, এমনটাই জানালো মুম্বাই পুলিশ। সকালে ধৃত ব্যক্তির সঙ্গে সৈফের হামলার কোনো যোগ নেই, এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সৈফের ওপর যে হামলা হয় গত বুধবার রাতে, সেই সৈফের ওপর হামলার গ্রেফতারি হয়নি হামলাকারীর, এমনটাই জানালো মুম্বাই পুলিশ। সৈফের ওপর হামলা, গ্রেফতারি হয়নি হামলাকারীর, জানালো মুম্বাই পুলিশ। সকালে ধৃত ব্যক্তির সঙ্গে সৈফের হামলার কোনো যোগ নেই। ধৃত ব্যক্তি কাঠমিস্ত্রি ওয়ারিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সৈফের ওপর হামলা, গ্রেফতারি হয়নি হামলাকারীর, এমনটাই জানালো মুম্বাই পুলিশ। সকালে ধৃত ব্যক্তির সঙ্গে সৈফের হামলার কোনো যোগ নেই, এমনটাই জানালো মুম্বাই পুলিশ। এরপর যে খবরে নজর রাখছি, সৈফের ওপর হামলা পর কলকাতা সফর বাতিল শনিবার। কলকাতায় এক অনুষ্ঠানে আসার কথা ছিল শর্মিলা ঠাকুরের। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তিতে আমন্ত্রিত ছিলেন। ছেলে সৈফের ওপর আচমকা হামলা হওয়ায় কলকাতায় আসছেন না শর্মিলা ঠাকুর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সৈফের ওপর হামলা, কলকাতা সফর বাতিল শর্মিলার। শনিবার কলকাতার এক অনুষ্ঠানে আসার কথা ছিল শর্মিলা ঠাকুরের। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তিতে আমন্ত্রিত ছিলেন ছেলে সৈফের ওপর আচমকা হামলা, কলকাতায় আসছেন না শর্মিলা ঠাকুর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সৈফের ওপর হামলা, কলকাতা সফর বাতিল শর্মিলা ঠাকুরের। শনিবার কলকাতার এক অনুষ্ঠানে আসার কথা ছিল শর্মিলা ঠাকুরের। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছে ফোন লাইনে। এই হামলার ভয়ে কি শর্মিলা ঠাকুর আসছেন না কলকাতায়? হামলার ভয়ে শব্দটা আমি ঠিক বুঝলাম না। মানে ওনার সাইফ আলী খানের উপর যে ঘটনাটা হয়েছে, তারপর আমার মনে হয় তার না আসাটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদিও জেনারেল বেডে দেওয়া হয়েছে, কমপ্লিটলি নিশ্চয়ই তিনি এখনো আউট অফ ডেঞ্জার নয়। এবং এই অবস্থায় শর্মিলার একটা খুব প্রেস্টিজিয়াস ফাংশন ছিল কলকাতায় বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে। আগামীকাল নজরুল মঞ্চে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সেকেন্ড হাফে আমজাদ আলী খানের একক পরিবেশন, আর শুরুতে সৌমেন্দ্র এবং সৌম্যজিৎ, আধুনিক সময়ের দুজন খুব বিশিষ্ট শিল্পী, তারা শর্মিলা ঠাকুরের সঙ্গে একটা অনুষ্ঠান মঞ্চস্থ করবেন, এরকমই কথা হয়েছিল। এরকম অনুষ্ঠান তারা শর্মিলার সঙ্গে আরো করেছেন এবং সেগুলো অত্যন্ত সফল এবং প্রশংসিত। এই অনুষ্ঠানটার জন্য তারা দীর্ঘদিন মহড়া করেছেন, কিন্তু শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে তিনি আসতে পারছেন না, যেটা হয়তো সংগঠকরা ধরেই নিয়েছিলেন ঘটবে। আপাতত বোধহয় সৌমেন্দ্র এবং সৌম্যজিৎ নিজেরা যেমন সঙ্গীত পরিবেশন করেন সেভাবে পরিবেশন করবেন, কিন্তু কলকাতাবাসী যারা অধীর আগ্রহে বসেছিলেন
যে শর্মিলা ঠাকুরকেও তাদের এই পারফরমেন্সের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখবেন, সেটা ঘটছে না। শর্মিলা তার কলকাতা সফর বাতিল করেছে। ধন্যবাদ জানাবো আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যকে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, 5 জন মহিলা সহ 12 জন মাওবাদীর দেহ উদ্ধার, মাও কমান্ডার হিটমা পলাতক। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় এসটিএফ, কোবরার যৌথ বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, 5 জন মহিলা সহ 12 জন মাওবাদীর দেহ উদ্ধার, মাও কমান্ডার হিটমা পলাতক। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় এসটিএফ, কোবরার যৌথ বাহিনী। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের সাথে। মৌপিয়াদি, এই ঘটনার বিষয়ে আর কি কি তথ্য তোমার কাছে রয়েছে আমাদের জানাও। দেখো অর্পিতা, আমরা সাম্প্রতিক অতীতে যে সমস্ত এনকাউন্টার দেখে আসছি মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর যে লাগাতার এনকাউন্টারের ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু গতকাল থেকে যে এনকাউন্টার দেখলাম সেটা অন্যতম বড় এনকাউন্টার, এবং যেখানে গতকাল রাতে রীতিমতো যে পিএলজি ব্যাটালিয়ন 1-এর যে কমান্ডার মার্জি হিটমা, যে হিটমা আমরা জানি যে কারমেটলায় যে 2010 সালে 76 জন সিআরপিএফ জওয়ান, তাদের অ্যাম্বুশ থেকে শুরু করে একাধিক নাশকতা নেপথ্যে যার মস্তিষ্ক, সেই হিটমাকে কালকে রীতিমতো ঘিরে ফেলেন প্রায় 3000-এরও বেশি জওয়ানরা। আমরা যেটা জানতে পারছি যে অল্পের জন্য হিরমা, ভার্জিল দেবা এরা জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। একদম সাউথ বাস্তারের যে কোর এলাকা মাওবাদীদের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত নিজেদের অ্যাক্টিভিটি বাড়াচ্ছে যৌথ বাহিনী, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গতকাল সকাল থেকেই শুরু হয়। গতকাল সকালে বাহিনীর কাছে খবর আসে যে সেখানে পিএলজি ব্যাটালিয়ন 1 এবং সেন্ট্রাল রিজিয়নাল কমিটির শীর্ষ মাওবাদীরা ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে, এবং এরপরই আমরা যেটা দেখি যে ডিআরজি বিজাপুর, ডিআরজি সুকমা, ডিআরজি দানচোয়ারা, এসটিএফ, কোবরার 204, 5, 6, 8, 10 ব্যাটালিয়ন, তারা এই পামের, উঁচুর, বাটাগুড়া এই সমস্ত জায়গায় তারা বিভিন্ন দিক দিয়ে ঘিরে ফেলে তারা অপারেশন শুরু করে, এবং এরপরই দফায় দফায় এনকাউন্টারের খবর আসতে শুরু করে আমাদের কাছে। এবং সেই সময় দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে, খবর পাওয়া যাচ্ছিল যে হিটমা সেই জায়গায় হিটমাকে ঘিরে ফেলা হয়েছে। আমরা যেটা জানতে পারছি, যেটা বাস্তারের আইজিপি যেটা জানিয়েছেন যে ন্যাশনাল কমান্ডার হিটমা এবং ভার্জিল দেবা সহ অন্যান্য কয়েকজন মাওবাদী নেতা তারা জঙ্গলে পালিয়ে যায়। ইতিমধ্যেই ওই এলাকায় সার্চ অপারেশন চালিয়ে মোট 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 5 জন মহিলা রয়েছেন যাদের শনাক্তকরণের কাজ চলছে, এবং এরা প্রত্যেকেই হার্ডকোর মাওবাদী বলে প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে বাস্তার পুলিশের তরফ থেকে। শুধু তাই নয়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র, যার মধ্যে রকেট লঞ্চার, যে রকেট লঞ্চার এই পিএলজি এর ব্যাটালিয়ন 1-এর যে টেকনিক্যাল টিম, যারা এই অস্ত্রশস্ত্র তৈরির ব্যাপারে তাদের আলাদা দক্ষতা আছে, সেই টিমের তৈরি করা রকেট লঞ্চার, বিজিএল লঞ্চার, 315 বোরের রাইফেল, 303 রাইফেল সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং সেখানে যে সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য, অস্ত্রশস্ত্র তৈরির জন্য যে লেদ মেশিন, সেই লেদ মেশিনও নষ্ট করা হয়েছে বাহিনীর এই অভিযানে, এমনটা আমরা জানতে পারছি। এবং গত 16 দিনে 25 জন মাওবাদীকে এনকাউন্টারে খতম করা হলো, যেটা বড়সড় সাফল্য হিসেবে দেখছে বাস্তার পুলিশ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি উল্লেখ করবো যে আমরা কিছুদিন আগেই দেখেছি যে যেভাবে এই এনকাউন্টার চলাকালীন আরো পাল্টা যে আইডি ব্লাস্ট করিয়েছিল মাওবাদীরা, এবং যেখানে 8 জন জওয়ান সহ মোট 9 জনের মৃত্যু হয়, সেক্ষেত্রে এই মনোবল, যে বাহিনীর মনোবল ভাঙার লক্ষ্যে মাওবাদীরা এই সুকৌশলে এই ব্লাস্ট ঘটিয়েছিল, যেখানে একটা বড় ধাক্কা ছিল বাহিনীর উদ্দেশ্যে, তাদের মরণ কামড় ছিল এটা। এবং সেইখানে দাঁড়িয়ে পাল্টা প্রত্যাঘাত বাহিনীর, এবং
রীতিমতো কালকে ফাইনাল অ্যাসল্টের ভঙ্গিতে এগিয়ে যায় এই বাহিনী, এবং যেখানে তাদের নজর ছিল এই হিরমা, তাদের টার্গেট ছিল, যদিও হিরমা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু কালকে যেভাবে 12 জন মাওবাদী খতম করা হয়েছে সেটাকে সাফল্য বলেই মনে করা হচ্ছে। অর্পিতা, ধন্যবাদ। কথা বললাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সাথে। দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, 5 জন মহিলা সহ 12 জন মাওবাদীর দেহ উদ্ধার, মাও কমান্ডার হিটমা পলাতক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, 5 জন মহিলা সহ 12 জন মাওবাদীর দেহ উদ্ধার, মাও কমান্ডার হিটমা পলাতক। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় এসটিএফ কোবরার যৌথ বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, 5 জন মহিলা সহ 12 জন মাওবাদীর দেহ উদ্ধার, মাও কমান্ডার হিটমা পলাতক। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় এসটিএফ কোবরার যৌথ বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, 5 জন মহিলা সহ 12 জন মাওবাদীর দেহ উদ্ধার। ইতিমধ্যে মাও কমান্ডার হিটমা পলাতক বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় এসটিএফ কোবরার যৌথ বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, অত্যাধুনিক কায়দায় বিস্ফোরণের চেষ্টা, সুড়ঙ্গ করে অস্ত্র মজুত রেখেছিল মাওবাদীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, হাতিয়ার এবং বিস্ফোরক বিপুল পরিমাণে মজুত করেছিল মাওবাদীরা। অত্যাধুনিক কায়দায় বিস্ফোরণের ষড়যন্ত্র ছিল মাওবাদীদের। দক্ষিণ বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 জন মাওবাদী, 5 জন মহিলা সহ 12 জন মাওবাদীর দেহ উদ্ধার, মাও কমান্ডার হিটমা পলাতক। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় এসটিএফ কোবরার যৌথ বাহিনী। এরপর যে খবরে নজর রাখছি, রায়গঞ্জের পুর প্রশাসককে খুনের হুমকির অভিযোগ, গুলিতে ঝাঁঝরা করা হবে এমনটাই বলে এক অচেনা নাম্বার থেকে এই হুমকি আসে। রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস মালদহের তৃণমূল কাউন্সিলরকে খুনের পরই রায়গঞ্জের ঘটনায় আলোড়ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের পুর প্রশাসককে খুনের হুমকির অভিযোগ, গুলিতে ঝাঁঝরা করা হবে এমনটাই হুমকি আসছে অচেনা নাম্বার থেকে। রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস মালদহে তৃণমূল কাউন্সিলরকে খুনের পরই রায়গঞ্জের ঘটনায় আলোড়ন। রায়গঞ্জের পর রায়গঞ্জের পুর প্রশাসককে খুনের হুমকির অভিযোগ, গুলিতে ঝাঁঝরা করা হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে, হুমকি আসছে অচেনা নম্বর থেকে। রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে এখন? দেখো, বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ অচেনা একটা ফোন নাম্বার থেকে প্রথমে অকথ্য গালিগালাজ এবং পরে গুলি করবো বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগের পরে তখনই তিনি আইসিকে জানিয়েছেন সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জের পুর প্রশাসক। তিনি সঙ্গে সঙ্গে রায়গঞ্জ থানার আইসিকে জানিয়েছেন এবং আজ তিনি রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কেন তাকে এই ধরনের হুমকি দেওয়া হলো সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ফোনে যখন তাকে বলা হয় যেখানেই থাকবেন তাকে গুলি করা হবে,
এবং সেই শোনার পরে তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই থানাকে জানিয়েছেন এবং আজ যখন থানায় যে লিখিত অভিযোগ করেন, পুলিশ তারপরে নড়েচড়ে বসে এবং তদন্ত শুরু করেছে। রায়গঞ্জ থানার যে পুলিশ যেভাবে কাজ করছে তাতে তার সম্পূর্ণ আস্থা আছে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকেও যেটা বলা হয়েছে যে বাবলা সরকারকে যেভাবে মালদায় খুন করা হয়েছে সেরকম ভাবেই রায়গঞ্জে সঞ্জীব বাবুকে যে খুনের হুমকি দেওয়া হয়েছে সেটা তৃণমূলের অন্তরের যে কলহ সেটা আবার প্রকাশ্যে এসছে। তবে সঞ্জীব বাবু কিন্তু এই তথ্যকে একদম খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন তাদের ভেতরে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। কে খুনের যে হুমকি দিয়েছে সেটা তদন্ত পুলিশকে জানিয়েছেন এবং পুলিশই সমস্ত ব্যাপারটা মেটাবে বলে তার সম্পূর্ণ আস্থা রয়েছে। ধন্যবাদ জানাবো। আমরা কথা বললাম বিক্রমাদিত্য বিশ্বাসের সাথে। সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, মেদিনীপুর মেডিকেলের 12 জন ডাক্তারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা। সাসপেন্ড ডাক্তারদের বিরুদ্ধে 3টি ধারায় মামলা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। এই ঘটনার বিষয়ে আর কি জানা যাচ্ছে? হ্যাঁ অর্পিতা, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কয়েকদিন গত বুধবার থেকে যে অচলাবস্থা তৈরি হয়েছিল মেডিকেল করে এবং এতে যে একজন প্রসূতি মারা যায় এবং একটা সদ্যজাত শিশুও মারা যায়, তার প্রেক্ষিতে গতকাল মমতা ব্যানার্জি 12 জন ডাক্তারকে, সুপার সহ 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে এবং সেইখানে 6 জন কিন্তু জুনিয়র ডাক্তার আছে এবং তাদেরকে 3টে ধারায় কেস দেওয়া হয়েছে, যেমন 105 এবং 125B এছাড়াও 198, এই 3টে ধারায় কেস ধরা হয়েছে। যার মধ্যে একটা দেখা যাচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে খুনের মামলাও আছে এর মধ্যে, এই কেসগুলোর মধ্যে সেই ধারাতে কেস দেওয়া। এই ধারাতে কেস দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার পর ওরা কিন্তু গতকালই ঘোষণা করেছিল যে আমরা আজকে সকাল 8টা থেকে কর্মবিরতি পালন করবো, কিন্তু সেটা এখানে এই মুহূর্তে আজকে কিন্তু সারাদিন নর্মালি ছিল হাসপাতাল, আর স্বাভাবিক আর 5টা দিনের মতো স্বাভাবিকভাবে চলছিল। ওরা কিন্তু কর্মবিরতিতে যায়নি। জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার উভয়ই কিন্তু পরিষেবা দিয়ে গেছে। এখনো কিন্তু হসপিটালের মধ্যে ওরা মিটিং করছে, বিভিন্ন সংগঠন, ডাক্তারদের যে সংগঠন আছে সেই সংগঠনগুলো আজকে এসেছিল এবং ওরা বিভিন্নভাবে নিজেদের মধ্যে আলোচনা করেছে। এখনো পর্যন্ত আলোচনা করেছে এবং 9টার পর ওরা ওদের ফাইনাল ডিসিশন জানাবে, এখনো এটাই জানা যাচ্ছে। অর্পিতা, ধন্যবাদ। এরপর যে খবরে নজর রাখছি, হাসপাতালের কোয়ার্টারে ঢুকে মহিলা কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, গুরুতর আহত ওই গ্রুপ ডি কর্মী। বর্ধমান মেডিকেলে ভর্তি। মানকর গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় আতঙ্কিত কর্মীরা। হাসপাতালের প্রশাসন বুদবুদ থানায় অভিযোগ দায়ের করে। কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ। গ্রেফতার কালিয়াচকের কাশিমন নগর থেকে। মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত হিসাবে নাম উঠেছিল জাকির শেখের। 72 ঘন্টার পর গ্রেফতার সেই জাকির শেখ। গ্রেফতার কালিয়াচক থেকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ। গ্রেফতার হয়েছেন কালিয়াচকের কাশিমুননগর থেকে। মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত হিসাবে নাম উঠেছিল জাকির শেখের। 72 ঘন্টা পর এই গ্রেফতার। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? যে মূল অভিযুক্ত কালিয়াচকের নওদা যদুপুরের বকুল শেখ এবং হাসু, তার 2 জন আহত এবং আরেকজন হাসু মারা গেছিল। বকুল শেখের ভাই আহত হয়েছিল এবং বকুল শেখ আহত ছিল। তাতে পুলিশ কিন্তু মূল অভিযুক্ত যে জাকির শেখ তাকে পাওয়া যাচ্ছিল না। তাকে পুলিশ খুব আত্মগোপন করেছিল। কাশিম বাজার থেকে তাকে পুলিশ আজকে সন্ধ্যাবেলা গ্রেফতার করেছে। এই ঘটনায় পুলিশ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললো। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তীকে। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। সরব দেশ বাঁচাও গণমঞ্চ। কেন্দ্রীয় সংস্থাগুলিকে ধ্বংস করছে বিজেপি। অভিযোগ গণমঞ্চের। বঞ্চনার প্রতিবাদে পথে নেমে আন্দোলনের ডাক।
মঞ্চের। এপ্রিলের রাজ্য কনভেনশন করতে চলেছে ওই মঞ্চ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিলেন। কেন্দ্রীয় সরকারের দপ্তরে যে সমস্ত রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় দপ্তরগুলো আছে সেখানকার কর্মী এবং সেখানকার টিকা কর্মী সংগঠনগুলো, সেখানে ছিল পোর্ট ট্রাস্ট থেকে শুরু করে ব্যাংক, মেট্রো রেলের কর্মী থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলো, তাদের যে বক্তব্য তার মধ্যে থেকে উঠে আসতো, তাদের মূল বিষয়বস্তু হলো যে এই কেন্দ্রের সরকার রাজ্যকে বাংলাকে বারবার করে বিভিন্ন ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে এবং বড় উদাহরণ হচ্ছে ট্রেডিশনাল সাবেক পাবলিক সেক্টর আন্ডার থেকে পিএসইউ গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ছোট করে আনা হচ্ছে, বাংলা থেকে অন্য রাজ্যে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বেআইনিভাবে শ্রমিক কর্মচারীদের সমস্ত অর্জিত শ্রম আইন থেকে বঞ্চিত করে সব দিক থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মূল অভিযোগ হচ্ছে যে গত লোকসভা নির্বাচন এবং তার আগে পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে তাদের যে টার্গেট ছিল 30 বার 200 পার, তা পূর্ণ হয়নি, যার ফলে এবং লোকসভা নির্বাচনে তাদের যে আগের আসন সেই আসনও ধরে রাখতে পারেনি, যার ফলে বাংলাকে তারা বঞ্চনা করছে এমনটাই অভিযোগ। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রেলকে অন্যান্য বড় শহরের মধ্যে বেসরকারি করার জন্য তারা সচেষ্ট হয়েছে এবং এর পাশাপাশি বিএসএনএল ক্ষেত্রে বিএসএনএলকে তার যে অন্যান্য যখন নেটওয়ার্ক গুলো যখন বিএসএনএল ব্যবহার করে যখন তারা 6G 7G ব্যবহার করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিএসএনএল নিজস্ব 3G বা 4G নিয়ে যেতে হচ্ছে না এবং তাদের জমি নিজে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং তাদের যে লেবার কন্ট্রাক্টর আছে সেক্ষেত্রে তাদেরকে স্থায়ী যে কর্মচারী আছে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে। স্টিল অথরিটি ইন্ডিয়ার ক্ষেত্রে একই কিন্তু। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তকে। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।